নমস্কার আমার প্রিয় শ্রোতা বন্ধুরা, আশা করি তোমরা খুব ভালো আছো। আমি অমিত আজ তোমাদের শোনাব ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়ের লেখা একটি ভৌতিক কাহিনী, বছর 20 আগে। এই গল্প যারা পড়বে তারা সকলেই হয়তো এক বাক্যে বলবে, এটা স্রেফ চমক সৃষ্টিকারী একটি ঘটনা মাত্র। কিন্তু এই গল্প যিনি আমাকে বলেছিলেন তাকে অবিশ্বাস করার মতো মানসিকতা আমার অন্তত নেই। ঘটনাকালও খুব বেশি পুরনো দিনের নয়, মাত্র বছর 20 আগেকার কথা। মৌলালির কাছে রতিকান্ত পোদ্দার নামে এক ভদ্রলোক থাকতেন। খুবই অভাবী লোক, স্ত্রী এবং 2টি ছেলে মেয়ে নিয়ে দরিদ্রের সংসার। ভদ্রলোক একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন। দুর্ভাগ্যবশত প্রতিষ্ঠানটি ব্যবসা গুটিয়ে অন্যত্র চলে যাওয়ায় চাকুরি খুইয়ে একেবারে মাথায় হাত দিয়ে বসলেন ভদ্রলোক। একেই চাকুরিহীন হয়ে মেজাজের ঠিক ছিল না, তার ওপর স্ত্রীর গঞ্জনা শুনতে শুনতে অতিষ্ঠ হয়ে রতিকান্তবাবু ঠিক করলেন আত্মহত্যা করে এই কলহ ও দুর্ভাবনার হাত থেকে রেহাই নেবেন তিনি। এই ভেবে এক রাতে রতিকান্তবাবু বাড়ি থেকে বেরিয়ে সবার অলক্ষ্যে কাছাকাছি এক বিখ্যাত কবরখানায় ঢুকে পড়লেন। পকেটে কাগজে মোড়া বিষও ছিল। এটা খেলেই সব জ্বালার অবসান হয়ে যাবে। নিরাপদে দেহ রক্ষার জন্য নির্জন কবরখানাই হচ্ছে উপযুক্ত স্থান। এখানে কেউ চেঁচামেচি করবে না, বাধা দেবে না, অথচ শান্তিতে মৃত্যুর কোলে ঢলে পড়া যাবে। তখন গরমের দিন, তার ফুটফুটে জ্যোৎস্নার রাত। রতিকান্তবাবু কবরখানায় ঢুকে চাঁদের আলোয় আলোকিত জায়গাটার ভিতরের রূপ দেখে রীতিমতো মুগ্ধ হয়ে গেলেন। চিরকাল এর বাইরে দিয়ে যাতায়াত করেছেন তিনি, ভেতরে কখনো ঢোকার প্রয়োজন মনে করেননি। আজ ভেতরে ঢুকে এক গভীর প্রশান্তিতে ভরে উঠল তার মন প্রাণ। অন্য সময় হলে কবরখানায় ঢোকার কথা সজ্ঞানে চিন্তাও করতে পারতেন না তিনি। কিন্তু মৃত্যুর জন্য যে মানুষ তৈরি, তার আর ভয় কিসের? কবরখানায় ঢুকে এদিক সেদিক ঘুরতে ঘুরতে একেবারে দিশাহারা হয়ে পড়লেন তিনি। কত বিচিত্র রকমের স্মৃতিসৌধ যে আছে তার ধারণারও বাইরে ছিল। অবশেষে অনেক ঘুরে ক্লান্ত হয়ে একটা খুব সুন্দর সোপানযুক্ত বড়সড় স্মৃতিসৌধর ওপর বসে পড়লেন। ফুরফুর করে হাওয়া বইছে, সেই হাওয়ায় ঘুম নেমে আসছে চোখে। কত মানুষ তো এর ভেতর নিশ্চিন্তে ঘুমিয়ে আছে। কাজেই এর ওপর শুয়ে যদি কেউ একটু ঘুমোয় তো কার কি বলার আছে? এই ভেবে তিনি কবর সৌধর মসৃণ পাথরের চাতালে শুয়ে পড়লেন। কেউ কোথাও নেই, নিস্তব্ধ নিঝুম চারিদিক, শুধু আগাছার জঙ্গলে ভরা। মাঝে মধ্যে 2-1টা কেঁদো কুকুরের ছুটোছুটি ছাড়া আর কারোর অস্তিত্ব নেই। শুয়ে থাকতেই ঘুমে লুটিয়ে পড়লেন তিনি। কতক্ষণ ঘুমিয়েছিলেন খেয়ালও নেই তার। হঠাৎ একজনের ধমকে ঘুম ছুটে গেল। ধর্মড়িয়ে উঠে বসে দেখলেন তার সামনে একজন দীর্ঘদেহী খাঁটি ইংরেজ সাহেব দাঁড়িয়ে আছেন। জ্যোৎস্নার আলোয় সাহেবের গায়ের রঙে যেন বিদ্যুৎ ঠিক রচ্ছে, আর নীল চোখ দুটি যেন কাঁচের গুলির মতো চিকচিক করছে। রতিকান্তবাবুকে উঠে বসতে দেখে কড়া গলায় সাহেব বললেন, What nonsense is this? Get down. রতিকান্তবাবু সাহেবের ধমক খেয়ে
কবরের চাতাল থেকে মারলেন এক লাফ। সাহেব ভাঙা ভাঙা বাংলায় গলার স্বর কঠিন করে বললেন, কি নাম তোমার? আগে আমার নাম রতিকান্ত পোদ্দার। এত রাতে তুমি কবরখানার মধ্যে এসেছো কেন? আমি ভুল করে এসে পড়েছি সাহেব, আর কখনো আসবো না। আর কখনো আসার সময় পেলে তো আসবে। আমি তো তোমাকে এক্ষুনি গুলি করে মেরে দেব। রতিকান্তবাবু আত্মহত্যা করবেন, কিন্তু মৃত্যুর মুখোমুখি হয়ে ভয়ে কাঁপতে কাঁপতে বললেন, আমাকে এবারের মতো ক্ষমা করুন সাহেব। আমি এর আগে কখনো এখানে আসিনি, মা কালীর দিব্যি, আর কখনো আসবো না। বহু দুঃখে এখানে এসেছিলাম। বলে পকেট থেকে কাগজে মোড়া বিষটা বার করে বললেন, দেখুন এইটা খেয়ে সুইসাইড করবো বলে এসেছিলুম। কি ওটা? এটা বিষ। কই দেখি। রতিকান্তবাবু সাহেবের হাতের বিষটা দিতেই সাহেব সেটা ছুঁড়ে ফেলে দিয়ে বললেন, এটা খেলে ইঁদুর ছুঁচো মরবে, তুমি মরবে কেন? দু একবার বমি করলেই তো বেঁচে উঠবে। একদম ভেজাল জিনিস এটা। তবে না তো কি, তোমরা স্বদেশীরা আসল মাল খাওয়াবে লোককে। তা যাক, কিন্তু তুমি সুইসাইড করতে এসেছিলে কেন? আমি মরে যেখানে বেঁচে উঠতে চাইছি, তুমি বেঁচে থেকে মরে যেতে ইচ্ছা করছে কেন? রতিকান্তবাবু তো লাফিয়ে উঠলেন, আপনি বাঁচতে চাইছেন মানে আপনি বেঁচে নেই? তার মানে আপনি মৃত? হ্যাঁ, আমি মৃত। বেঁচে থাকলে এই রাত দুপুরে তোমার সাথে কি নকশা মারতে আসতাম? তুমি যে কবরের উপর শুয়ে আছো, ওইটা আমার কবর। রতিকান্তবাবু বললেন, ও বুঝেছি। তো আপনি কতদিন আগে মরেছেন সাহেব? তা শুনে তোমার লাভ কি? তোমরা স্বদেশীরা একদিন আমাকে গুলি করে মেরেছিলে। তা হতে পারে, তবে আমি কিন্তু স্বদেশী নই সাহেব। দেশ এখন স্বাধীন হয়ে গেছে। আমি আপনাকে মারিনি, মা কালীর দিব্যি। দয়া করে আমাকে ছেড়ে দিন সাহেব। ড্যাম ফুল, ব্লাডি ইডিয়েট। তুমি মরতে এসেছো যদি, তো বাঁচবার জন্য এমন ছটফট করছো কেন? কান ধরে উঠবোস করো। রতিকান্তবাবু তাই করলেন। স্টপ। এবার আমাকে সত্যি করে বলো, তুমি এখানে মরতে এসেছো কেন? রতিকান্তবাবু বললেন, আমার দুঃখের কথা কি আর বলবো সাহেব। বড় কষ্টে দিন কাটছে আমার। খুব গরিব লোক আমি, তার উপর চাকরিটাও খোয়ালাম। চাকরি খোয়ালে কেন? চুরি করেছিলে না ঘুষ খেয়েছিলে? ওসব কিছু নয় সাহেব, কোম্পানিটাই উঠে গেল। ফের মিথ্যে কথা বলছো। উঠে গেল না উঠিয়ে দিলে? কোনো কোম্পানি শুধু শুধু উঠে যায় না। যাক, তুমি তাহলে বলতে চাও চাকর খুইয়ে তুমি অসুবিধায় পড়েছ, পেট ভরে খেতে পাও না। হ্যাঁ, আমার বউ ছেলে মেয়ে সব আছে। আমি এমনই অভাবে পড়েছি যে নিজেও খেতে পাই না, তাদেরও খেতে দিতে পারি না। এই জন্য তুমি মরতে এসেছো, তাই তো? ঠিক তাই। মরে তুমি ভূত হয়ে আকাশ থেকে খাবার পেরে ওদের খাওয়াতে, তাই তো? হ্যাঁ। ইডিয়েট। তোমার কি ধারণা সব লোক মরলেই ভূত হয়? ঠিক আছে, আমি তোমার সব কথা শুনলাম। তোমার সুইসাইড করার প্রয়োজন নেই। আমি তোমাকে একটা গিনি দিচ্ছি, তুমি এটা নিয়ে যাও। এইটা বিক্রি করে অনেক টাকা পাবে তুমি। এই টাকা তোমরা পেট ভরে খাবে। টাকা ফুরোলে তুমি আবার আসবে আমার কাছে, আমি তোমাকে আবার একটা কিনে দিব। কিন্তু এই কথা তুমি যদি কাউকে বলো, আমি তোমাকে মেরে ফেলবো। রতিকান্তবাবু
গিনিটা পকেটে পুরেই কবরখানার বাইরে এসে একবার গিনিটা বার করে দেখলেন সত্যিই সেটা পকেটে আছে কিনা। কেননা এতক্ষণ যা ঘটে গেল তা রীতিমতো অবিশ্বাস্য ব্যাপার। হাত দিতেই ধাতব গিনিটা হাতে ঠেকল। এই তো রয়েছে, তবে তো মিথ্যা নয়। কেননা তার বারবারই মনে হচ্ছিল এতক্ষণ তিনি স্বপ্ন দেখছিলেন, কিন্তু চকচকে গিনিটা তাকে স্মরণ করিয়ে দিল এতক্ষণ যা তিনি দেখেছেন তা সবটাই সত্যি। রতিকান্তবাবু গিনিটা পরদিনই একটা জুয়েলারি দোকানে বিক্রি করে অপ্রত্যাশিতভাবে অনেকগুলি অর্থ লাভ করলেন, কারণ গিনিটির ধাতব মূল্যের থেকেও এর প্রাচীনত্বের দাম ছিল অনেক। দোকানদার রতিকান্তবাবুর পূর্ব পরিচিত। গিনি দেখেই বললেন, কি ব্যাপার মশাই, এ মাল কোথায় পেলেন? কোথায় পাবো মশাই, আমারই ছিল। বাবা জাহাজে কাজ করতেন, সাহেবদের নেক নজরে পড়ে গেছিল। দু একদিন ছাড়াই সাহেবরা বাবাকে একটা করে গিনি উপহার দিতেন, তারই কিছু জমানো ছিল। এতদিন বেচিনি, এখন অভাবের জ্বালায় বেচতে এসেছি। তবে এস করেছেন। তবে একটা কথা, আপনার যখনই এগুলো বেচবার দরকার হবে তখনই আমার দোকানেই আসবেন, কেমন? কেননা এই জিনিস আমরা দাম দিয়ে কিনলেও এগুলো আমরা নষ্ট করব না। এতদিন আপনার সঞ্চয়ে ছিল, এবার আমার সংগ্রহে থাকবে, এই আর কি। রতিকান্তবাবু গিনি বিক্রির টাকা গৃহিণীর হাতে তুলে দিয়ে নিশ্চিন্ত হলেন। গৃহিণী অবাক হয়ে বললেন, ও বাবা, এত টাকা কোথায় পেলে তুমি? এই যে শুনলুম তোমার চাকরি নেই। চাকরি সত্যিই নেই, আপাতত ছোট কাজ একটা জুটিয়ে নিয়েছি, তবে দিনে মানে নয়, রাতে। রাতে? কোনো খারাপ কাজ নয় তো গো? না না, আর হলেও তোমার তাতে কি? খারাপ কাজ করলে তার ফল আমি ভোগ করব, তুমি তো করবে না। আমি টাকা আনবো, তুমি সংসার চালাবে। আমি কি করছি না করছি সে ব্যাপারে তুমি একদম মাথা গলিও না। গৃহিণী চুপ করে গেলেন। রতিকান্তবাবু সাহেবের কথা মতো গিনি প্রসঙ্গ তুলল না, সাহেবের কথাও বলল না। তবে পরদিন থেকে রোজ সন্ধ্যার পর চাকরি করতে যাওয়ার নাম করে বাড়ি থেকে বেরিয়ে সোজা কবরখানায় চলে যেতেন এবং সাহেবের স্মৃতিসৌধ নিজের হাতে পরিষ্কার করে দিতেন। সাহেবও রোজ একবার করে দেখা দিতেন রতিকান্তবাবুকে এবং প্রয়োজনে মাঝে মাঝে একটা করে গিনি উপহার দিতেন। এইভাবেই দিন যায়। একদিন হঠাৎ গিনি বিক্রি করতে গিয়ে রতিকান্তবাবু হাতে নাতে ধরা পড়ে গেলেন সাদা পোশাকের পুলিশের হাতে। দোকানদারের কারসাজিতে হোক বা অন্য কোনোভাবে রতিকান্তবাবু পুলিশের শিকার হলেন। পুলিশ নানাভাবে চাপ সৃষ্টি করে জানতে চাইল এগুলো চোরাই মাল না সত্যিই তার পিতৃপুরুষ সঞ্চিত সম্পত্তি। যদি তাই হয় তবে তার পরিমাণ এখন কত? রতিকান্তবাবু কি আর বলেন, তিনি একই কথা বারবার বলতে লাগলেন, এসব চোরাই মাল নয়, সবই তার পিতৃদত্ত ধন। এমনকি এও বললেন আজকের এই গিনিটা ছাড়া তার সঞ্চয়ে একটি গিনিও অবশিষ্ট নেই। পুলিশ তবু তার কথা বিশ্বাস করল না, কেননা এই গিনিগুলো একটির সাথে আরেকটির মিল নেই। যথেষ্ট সময়ের ব্যবধানে এগুলো তৈরি হয়েছে, কাজেই একই লোকের কাছে বিভিন্ন সময়ের এতগুলি গিনি কি করে থাকতে পারে? এটা একটা রীতিমতো সন্দেহের ব্যাপার। তাই পুলিশ রতিকান্তবাবুকে অ্যারেস্ট করে তার বাড়িতে এসে ঘর দৌড় তছনছ করে চারিদিক তন্ন তন্ন করে নেড়ে ঘেঁটে কিছুই না পেয়ে ফিরে গেল। ফিরে গিয়েও লকআপে রাখা রতিকান্তবাবুকে ভয় দেখিয়ে কথা আদায়ের চেষ্টা করতে লাগল। রতিকান্তবাবু অনেক কান্নাকাটি করলেন, দারোগাবাবুর হাতে পায়ে ধরলেন, কিন্তু কোনো ফল হলো না তাতে। রতিকান্তবাবুর গৃহিণী এসেও হাতে পায়ে ধরলেন,
কিছুতেই কিছু হলো না। দারোগাবাবু বললেন, যতক্ষণ না সত্যি কথা বলবেন ততক্ষণ ওনাকে ছাড়া হবে না। রতিকান্তবাবুর গৃহিণী স্বামীর কাছে কেঁদে বললেন, আমার তখনই সন্দেহ হয়েছিল, নিশ্চয়ই তুমি কোনো খারাপ কাজ করছো। কেন ও কাজ করতে গেলে তুমি? রোজ সন্ধ্যাবেলা তুমি চাকরি করতে যাওয়ার নাম করে বেরোতে আর ফিরতে রাত 12টার পর। এখন আমি কি করি? রতিকান্তবাবু তখন সাহেবের নিষেধ সত্ত্বেও সব কথা খুলে বললেন গৃহিণীকে এবং বললেন যেভাবেই হোক সাহেবের সঙ্গে একবার দেখা করে এই বিপদের কথাটা জানিয়ে আসতে। গৃহিণী তো ভয়েই সারা, শোনা মাত্রই আঁতকে উঠে বললেন, ওরে বাবা, কবরখানায় ঢুকে সাহেব ভূতের সঙ্গে আমি কি করে কথা বলবো গো? একেই আমার ভূতের ভয়। রতিকান্তবাবু বললেন, তা অবশ্য ঠিক, তবু তুমি এক কাজ করো, আমি বরং একটা চিঠি লিখে দিচ্ছি, তুমি সেটা সাহেবের কবরের ওপর পাথর চাপা দিয়ে রেখে এসো, কেমন? তবে খুব সাবধান, ভুলেও যেন কারোর কাছে বললো না এ কথা। না না, তা বলবো না, কিন্তু আমি সাহেবের কবর চিনব কি করে গো? সেসব বলে দিচ্ছি আমি। বলেই রতিকান্তবাবু একটা সাদা কাগজে 2-1 ছত্রে নিজের বিপদের কথা জানিয়ে লিখে দিলেন, প্লিজ হেল্প মি। তারপর গৃহিণীকে বুঝিয়ে দিলেন কিভাবে কোনখানে যেতে হবে এবং এও বলে দিলেন ওই কবরখানার সবচেয়ে বড় স্মৃতিসৌধটাই সাহেবের। রতিকান্তবাবুর গৃহিণী দিনের আলো থাকতে থাকতে রক্ষীদের নজর এড়িয়ে ভাঙা পাঁচিলের পাশ দিয়ে কবরখানায় ঢুকে পড়লেন। তারপর রতিকান্তবাবু যেভাবে যেমন করে যেতে বলে দিয়েছিলেন ঠিক সেইভাবেই গিয়ে এখানকার সবচেয়ে বড় স্মৃতিসৌধটার কাছে পৌঁছলেন। তারপর বিশেষ চিহ্ন আঁকা দীর্ঘ এপিটাফের নিচে একটি পাথর চাপা দিয়ে চিঠিটা রেখে চলে এলেন। রাত তখন 1টা। থানার লকআপের ভেতর দারোগাবাবু রতিকান্তবাবুকে জিজ্ঞাসাবাদের পর জিজ্ঞাসাবাদ করে চলেছেন, আর রতিকান্তবাবুও সেই একই উত্তর দিয়ে যাচ্ছেন। বিশ্বাস করুন আপনারা, আমি চুরি করিনি, এসব আমার পিতৃদত্ত ধন, যা ছিল সব বেচে দিয়েছি। তাছাড়া আপনারা তো আমার বাড়ি তল্লাশ করে এসেছেন। অবিশ্বাস করার যথেষ্ট কারণ আছে বলেই করছি। এইসব দুষ্প্রাপ্য গিনিগুলো আপনার পিতৃদত্ত ধন হলে আপনার এই রকম দশা হতো? আপনি তাহলে ভাড়া বাড়িতে টিনের ঘরে থাকতেন, চালাকির জায়গা পাননি। রতিকান্তবাবু নীরব। সত্যিই তো, কি উত্তর দেবেন তিনি? এমন সময় হঠাৎ এক কাণ্ড। রুদ্রমূর্তিতে ঝড়ের বেগে যিনি এসে দাঁড়ালেন তাকে দেখেই চমকে উঠলেন সবাই। দারোয়ান থেকে ওসি পর্যন্ত সন্ত্রস্ত হয়ে স্যালুট করলেন তাকে। এই অতি ভয়ঙ্কর মূর্তি দেখে ভয়ে কাঁপতে কাঁপতে, কে ইনি? পুলিশ কমিশনার? না, তিনি তো বাঙালি। তবে কি সেন্ট্রাল থেকে এসেছেন কোনো ব্রিগেডিয়ার? তাই বা কী করে হবে? ইউনিফর্ম তো পরে আছেন উচ্চপদস্থ সার্জেন্টের। তাহলে কে এই অসাধারণ ব্যক্তিত্ব? কি ভয়ানক তার নীল চোখের চাহনি, কি হিংস্র তার লাল টকটকে মুখ। খাঁটি ইংরেজ সাহেব। কে পাঠালো একে? কোথা থেকে এলেন? সাহেব এসেই গটগট করে ওসির ঘরে ঢুকলেন। তারপর দাঁড়িয়ে দাঁড়িয়ে ক্রুদ্ধ চোখে ঘরের চারিদিকে একবার তাকিয়ে দেখলেন। টেবিলের কাগজপত্রগুলো একটু নাড়াচাড়া করে চেয়ারটা টেনে একবার বসতে গিয়েও বসলেন না। জুতো শুদ্ধ একটা পা চেয়ারের ওপর রাখলেন। তারপর টেবিলে রাখা ময়লা ছোপ ধরা কাঁচের গ্লাসটা ঘরের কোণে আছাড় মেরে বোমার মতো ফেটে পড়লেন। আমার ঘরের এরকম অবস্থা কি করেছে? তারপর ওসির দিকে তাকিয়ে ধমক দিয়ে বললেন, হু আর ইউ? ওসি সন্ত্রস্ত হয়ে বললেন, স্যার, আমি বর্তমানে এই থানার ভারপ্রাপ্ত অফিসার। You bloody fool. Tell Mr. Tigard.
You are really unfit for this post. তারপর গোটা থানা চারদিক ব্যাঘ্র বিক্রমের সাথে ঘুরে ফিরে দেখে লকআপের কাছে এসে রতিকান্ত বাবুর দিকে তাকিয়ে ওসিকে বললেন, এই লোকটাকে তোমরা ধরে রেখেছো কেন? একে আমরা স্মাগলার সন্দেহে ধরে রেখেছি স্যার। Bloody fool. He is a very good man. I know him. যদি ভালো চাও তো একে এক্ষুনি ছেড়ে দাও। বলার সঙ্গে সঙ্গে ছেড়ে দেওয়া হলো রতিকান্ত বাবুকে। লকআপ থেকে বেরিয়ে রতিকান্ত বাবু দেঁতো হেসে সাহেবকে একটা সেলুট করে দিলেন। সাহেব রতিকান্ত বাবুকে ধমকালেন। Get out of here. রতিকান্ত বাবু সাহেবের এরকম মূর্তি কখনো দেখেননি। এমন ইউনিফর্ম পরা বদমেজাজি পুলিশের চেহারা কখনো না। তাই ধমক খেয়ে কোনো রকমে কাঁচা কোঁচা গুটোতে গুটোতে দৌড়ে পালালেন। রতিকান্তবাবু চলে যাবার পর সাহেবও চলে গেলেন ঝড়ের বেগে। আর থানা শুদ্ধ লোক ভয়ে বিস্ময়ে মুখ চাহাচাই করতে লাগলো। সাহেব যাবার আগে পুলিশের খাতায় খসখস করে কি যেন সব লিখে গেছেন। বিস্ময়ের ঘোর কাটলে সবাই একটু প্রকৃতস্থ হয়ে খাতার পাতার ওপর ঝুঁকে পড়ে দেখলেন সাহেব যা লিখে গেছেন সেটা ঠিক এরকম: দি ম্যান ইজ নোন টু মি অ্যান্ড অ্যাজ সাচ আই অ্যাম রিলিজিং হিম। লেখার শেষে নিজের নাম ও সই করে গেছেন সাহেব। এই ঘটনায় সকলে এখনো পর্যন্ত সম্মোহিত হয়ে পড়েছিলেন। সবাই যেন কীরকম একটা হয়ে গিয়েছিল। সাহেবকে চ্যালেঞ্জ করার মতো মনোবলও ছিল না কারোর। সে রাতের সেই অবাস্তব অভিজ্ঞতার সত্যতা যাচাই করতে গিয়ে দেখা গেল টেগার্ড যখন পুলিশ কমিশনার তখন এই থানায় এই নামাঙ্কিত ব্যক্তি ভারপ্রাপ্ত অফিসার ছিলেন। পুরানো নথিপত্রের সইয়ের সঙ্গে সেই রাতের সেই রহস্যময় মানুষটার সইয়ের হুবহু মিল পাওয়া গেল। শুধু তারিখেরই যা হেরফের হলো এবং অনুসন্ধানেও এও জানা গেল এই সাহেবটি তৎকালীন সময় স্বদেশীদের হাতে নিহত হয়েছিলেন।